বাংলা বলছে। 12 বছর আগে দিল্লি নির্ভয়া কাণ্ডের পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সে সময়ও ধর্ষণ আইনে বদলের দাবির আওয়াজ ওঠে। বদল হয় ধর্ষণ আইন। 12 বছর পর 9ই আগস্টের রাত আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন জঘন্য অপরাধে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে সিবিআই মোটামুটি নিশ্চিত যে পৈশাচিক ঘটনা ঘটিয়েছে সঞ্জয়। কিন্তু কবে মিলবে বিচার, কবে হবে তার সাজা? মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষকের দ্রুত ফাঁসির সাজার পক্ষে সওয়াল করেছেন। ধর্ষণ, মহিলা নির্যাতন রুখতে কড়া আইন আনার দাবি উঠেছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম এই দাবি জানান। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কড়া আইন আনার দাবি জানান। কেন্দ্রের তরফে এ বিষয়ে উদ্যোগ না নিলে এগিয়ে আসবেন বলে আগেই জানিয়েছিলেন। মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী নতুন সংশোধনী বিল আনলেন বিধানসভায়। নাম অপরাজিতা মহিলা এবং শিশু বিল 2024। বিলের বিরোধিতা করেনি বিজেপি। ধ্বনি ভোটে বিধানসভায় পাশ হয়ে গেল বিল। বিলটিকে আইনে পরিণত করতে রাজ্যপালের সই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতার পদত্যাগের দাবি করেন মুখ্যমন্ত্রীও। আবার এই দিনই লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তার পদত্যাগ দাবি করে এসেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। পদত্যাগের তরজার মাঝে নারী সুরক্ষায় বিল, ধর্ষণ, নারী নির্যাতন রুখতে এই বিলে দেশের মধ্যে এগিয়ে বাংলায়। এরপর কি হবে, কতটা গতি আসবে তদন্তে, প্রশ্ন থেকেই যাচ্ছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে রাজুর শিলাহেরি, কংগ্রেসের পক্ষ থেকে কেতন জয়সওয়াল রয়েছেন, বামেদের তরফ থেকে পার্থ প্রতিম বিশ্বাস রয়েছেন, ডক্টর তিতাস পাল। আন্দোলনকারী জুনিয়র ডক্টররা যারা আজ যে 22 জনের প্রতিনিধি দল আজকে লালবাজারে গিয়েছিলেন তার অন্যতম তিতাস পাল, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাস। আমি আলোচনায় আসবো তার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। কাণ্ডে উত্তাল বাংলা, দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। সব পক্ষের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। উত্তাল এই পরিস্থিতিতে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ রাজ্য বিধানসভায়। ধর্ষণ বিরোধী এই বিলে মোট 3টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। সর্বোচ্চ শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার। নতুন বিলের তাৎপর্য 3টি। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। কি কি রয়েছে এই বিলে? 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে অপরাধীকে শাস্তি। অভিযোগ দায়েরের 21 দিনের মধ্যে তদন্ত শেষ। 21 দিনে তদন্ত শেষ না হলে সর্বোচ্চ 15 দিনের অতিরিক্ত সময়। পুলিশ সুপার বা সমমর্যাদার কেউ সেই অনুমতি দেবেন। চার্জশিট দাখিল হওয়ার 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ। মঙ্গলবার ধ্বনি ভোটে বিধানসভায় পাশ হয় বিল। এবার এই বিল কি আদৌ আইনে পরিণত হবে? আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সংবিধানের নিয়ম মেনে এবার বিল যাবে রাজ্যপালের কাছে। রাজ্যপালকে বিলে সই করতে হবে। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা। তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার পরই ধর্ষণ বিরোধী বিল এনে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে রাজ্যের শাসক দল। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, দেশে প্রতি 15 মিনিটে ধর্ষণের ঘটনা, দ্রুত ধর্ষণ বিরোধী আইন আনা প্রয়োজনীয়। বাংলা ধর্ষণ বিরোধী বিল এনেছে, কেন্দ্রের সরকারকেও উপযুক্ত পদক্ষেপ করতে হবে। অপরাজিতা বিলের মধ্যেও কিছু সংশোধনের দাবি করেন বিরোধী দলনেতা। কি কি সংশোধনের প্রস্তাব? থানা এফআইআর নিতে অস্বীকার করলে বা বিলম্ব করলে সর্বোচ্চ শাস্তি। ময়না তদন্তে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি। বিধানসভা চলে না, বসুন। আপনি নিয়ম কানুন জানবেন না, চুপ করে বসুন। আপনি আইন জানেন না, আইন না জেনে তর্ক করছেন। নতুন বিএনএসে আপনার কেস ডায়েরি মনে করেন
এবং গোপন জবানবন্দি কপিও দিতে আপনি বাধ্য। কোর্ট যদি মনে করেন সাক্ষীকে হোস্টাইল ডিক্লেয়ার করতে পারে, পাল্টে দিয়েছে সব। এবং সাক্ষী অনেক সাক্ষী হোস্টাইল আই ডিক্লেয়ার রিড ইট কেয়ারফুলি। আপনি নষ্ট করেছেন। মেয়েদের প্রতি অত্যাচার নির্যাতনের ঘটনায় অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এখনো বড় ফাঁক রয়েছে বিচার প্রক্রিয়ায়। প্রকৃত অপরাধীরা জামিন পেয়ে গিয়েছেন এমন নজির রয়েছে, যেমন বিলকিস বানো মামলা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ঘটনার অপরাধীরা 7 মাসের মধ্যে জামিন পেয়েছে। কাঠুয়া মামলাতেও একইভাবে জামিন অপরাধীর। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই। 19টি শহরের মধ্যে মাত্র 2টি, সর্বভারতীয় গড় 6.7। তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। কলকাতা টিভি। একদিকে অপরাজিতা বিল 2024 পাশ হয়ে গেল বিধানসভায় ধ্বনি ভোটে, আর আমরা দেখছিলাম গতকাল থেকে লাগাতার জুনিয়র ডাক্তাররা তারা যে লালবাজার অভিযান করেছিলেন গতকাল, এবং তাদের দাবি ছিল যে কলকাতার নগরপাল তাকে দেখা করতে হবে এবং তাকে ইস্তফা দিতে হবে। সেই দাবিতে রাতভর তারা অবস্থান চালান এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের সলিডারিটি দেখিয়ে তাদের যে বিক্ষোভ অবস্থান তাতে এসে যোগ দেন। 22 ঘন্টা পর, এবং এই 22 ঘন্টায় দফায় দফায় শীর্ষ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনার পর অবশেষে বরফ গলে। যেখানে আটকে দেওয়া হয়েছিল এই মিছিল, সেখান থেকে মিছিল এগিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়, ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়, এবং তারপরে আলোচনা মতো 22 জনের প্রতিনিধি দল তারা লালবাজারে প্রবেশ করেন এবং সেখানে পুলিশ কমিশনার, এসিপি 1 সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা 1 ঘন্টারও বেশি সময় আলোচনা করেন, যেখানে দাঁড়িয়ে তারা বারবার যে দাবি রেখেছেন যে তারা মনে করেন যে 9ই আগস্ট, 12ই আগস্ট এবং 14ই আগস্ট কলকাতা পুলিশ সম্পূর্ণ ব্যর্থ, এবং তার নৈতিক দায় নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ইস্তফা দিতে হবে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেছেন 22 জনের প্রতিনিধি দল, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে প্রতীকী শিরদাঁড়া কালকে তারা নিয়ে এসেছিলেন মিছিলে, সেই প্রতীকী শিরদাঁড়াও তারা সেখানে নিয়ে যান এবং এই আলোচনার সময় যে কনফারেন্স রুম সেখানে বসিয়ে রাখেন। বিনীত গোয়েল, আন্দোলনকারীরা যেটা জানাচ্ছেন যে বিনীত গোয়েল তাদের বলেছেন যে তিনি মনে করেন না যে তার ইস্তফা দেওয়া উচিত, তবে এবং তিনি পাবলিক সার্ভেন্ট, তিনি এভাবে ইস্তফা দেওয়াও যায় না, তবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তাকে সরাবেন তাহলে তাকে সরাতেই পারেন। আমি ডক্টর তিতাস পালের কাছেই শুরুতে যাব। ডক্টর পাল, 22 ঘন্টা আপনারা লাগাতার অবস্থান করছিলেন, অবশেষে আপনারা গিয়ে দেখা করে গেলেন কলকাতার নগরপালের সঙ্গে এবং অন্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে। আপনাদের যে কথোপকথন হলো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ফ্রুটফুল বলতে পারি নাকি আপনারা হতাশ? আচ্ছা, আপনার এই উত্তরটা আমি 2 দফায় দেব। প্রথমত, ফ্রুটফুল আমার মনে হয় ওটা ছিল না। তার কারণ বলছি, আমরা এই আমাদের যে মিছিলটা ছিল লালবাজার অবধি কলেজ স্কোয়ার থেকে, ওটা 2 তারিখে আমরা করেছিলাম। তো কলেজ স্কোয়ার থেকে যখন আমরা শুরু করি, তারপর লালবাজারে এসে পৌঁছাই, আমাদের যত দূর অবধি যাওয়ার কথা ছিল অতদূর আমাদেরকে যেতে দেওয়া হয়নি। সামনেই উঁচু ব্যারিকেড, তার পেছনে আরও উঁচু ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেওয়া হয়। আমরা বারবার দফায় দফায় পুলিশের সাথে কথা বলি, ওনারা বারবার বলেন যে আমাদেরকে তার থেকে বেশি আর এগোতে দেওয়া যাবে না। কারণ কি, 144 ধারা অনেক কিছু বলেন। তাহলে আমরা তখন বলি যে সিপি স্যার যিনি আছেন ওনাকেই বলুন আমাদের সাথে এসে কথা বলতে। তো মূলত যেই ঘটনাটা আজকে ঘটলো, এই ডেপুটেশন দেওয়া সব কিছু, যেটা কালকেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো কালকে তো হলো না, জিনিসটা আজকে ঘটলো। এবং আমরা যেই 3টে দাবি নিয়ে স্যারের কাছে গেছিলাম, মানে যেই অ্যাকচুয়ালি একটাই দাবি স্যারের পদত্যাগ, ডেপুটেশনটা যে 3টে পয়েন্টে ছিল ওই 3টে কোনোরই খুব একটা সদুত্তর উনি দিতে পারেননি, কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার আমরা ওনার থেকে পাইনি। উনি 9 তারিখের ঘটনাটার কোট আনকোট বলেছেন হি হ্যাজ লেফট নো স্টোন আনটার্নড। ওনার তরফ থেকে যতটা সম্ভব উনি সবটাই করেছেন, উনি মনে করেন না ওনার দিক থেকে কোনো গাফিলতি আছে। কিন্তু 12 তারিখ ও 14 তারিখ ঘটনাটাতে উনি নিজের ভুল স্বীকার করে নিয়েছেন, ভুল না মানে ব্যর্থতা আর কি স্বীকার করে নিয়েছেন। তো তখন আমরা বলি ওনাকে যে তাহলে আপনি ডেপুটেশনটার ব্যাপারে কি ভাবছেন। তখন উনি বলেন যে ওনার উচ্চপদস্থ যারা আছেন ওনারা যদি মনে করেন যে ওনার রেজিগনেশন দেওয়া উচিত তাহলে উনি দেবেন, নয়তো উনি ট্রান্সফার হয়ে গেলে ট্রান্সফার হয়ে যাবেন, উনি আকছাড়ি এরকম ট্রান্সফার হয়ে থাকেন। আমার মনে হয় না সেটা খুব একটা ফ্রুটফুল, আমাদের 1 ঘন্টা 15 মিনিটের যে ডিসকাশনটা ছিল সেটা ফ্রুটফুল খুব একটা হয়েছে বলে। আমার এখানে একটু ডক্টর পাল আপনার কাছে প্রশ্ন, যেমনটা আপনিও বললেন যে 9 তারিখের তদন্তের ব্যাপারে কোনো স্টোরি আনটার্ন রাখেননি বলে পুলিশ কমিশনার দাবি করেছেন, এবং এর আগেও আমরা দেখেছিলাম যে 14 তারিখের ঘটনার পর পুলিশ কমিশনার তিনি
প্রেস ব্রিফিংয়ে সেদিন সেখানে ঘটনাস্থলে পৌঁছে এবং প্রেস ব্রিফিংয়েও তিনি তার পরের দিন বলেছিলেন যে হ্যাঁ তাদের পরিস্থিতি অ্যাসেস করতে শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে যে রাত দখলের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যাতে সমাজের সর্বস্তরের মানুষ পার্টিসিপেট করেছিলেন খুব স্বতঃস্ফূর্তভাবে, সেটা যে আর্জি করে ওরকম একটা রূপ নিয়ে নেবে সেইভাবে তারা সিচুয়েশন অ্যাসেস করতে পারেননি। তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে নগরপালের ইস্তফা আপনারা চাইছেন কেন, এক্স্যাক্টলি কোন কারণে? উনি জিনিসটাকে একটা অ্যাসেসমেন্ট ফেলিয়ার হিসেবে বোঝাতে চেয়েছেন, যেখানে জিনিসটা পুরোপুরি একটা সিস্টেমের ফেলিয়ার শুরু থেকে। এটা একটা প্ল্যান্ড মব অ্যাটাক, ওনাদের কাছে ইন্টেলিজেন্স নেই বা ওনারা ইন্টেলিজেন্স জোগাড় করতে পারছেন না। এটা ভীষণ খুব আজব লাগছে জিনিসটা, মোটেই স্বাভাবিক বুদ্ধির মানুষ এটা মেনে নিতে পারে না। এবং আমাদের কলেজে যেটা ঘটে গেছে 9 তারিখে, যেটা ঘটা উচিত তো দূরের কথা, আমরা স্বপ্নেও কখনো ভাবতে পারি না কিভাবে ঘটে গেল। তারপর আমাদের ওপর 14 তারিখে একটা হামলা হয়ে গেল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ হলো। সবকিছুই তো কলকাতা পুলিশের বিরুদ্ধেই হয়েছে, সমস্তটা কলকাতা পুলিশেরই রেসপন্সিবিলিটি ছিল। তো আমরা মনে করি নৈতিক দায়িত্ব তো ওনার নেওয়া উচিত, তাই ওনার রেজিগনেশন দেওয়া উচিত। আমি আসবো ডক্টর পাল আপনার কাছে, আমি অরূপদার কাছে আসি। অরূপদা, নৈতিক দায়ভার নিয়ে বিনীত গোয়েল তাঁর সরে যাওয়া উচিত, এই দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা। দেখুন, ডাক্তারদের দাবি নিশ্চিতভাবে বহু ক্ষেত্রেই ন্যায্য দাবি, এবং আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় 14 তারিখই টুইট করেছিলেন যে 14 তারিখ রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে এড়াতে পারলে নিশ্চিতভাবে ভালো হতো, এবং ওনাদের দাবির সঙ্গে সম্পূর্ণভাবে নৈতিকভাবে সমর্থন নিয়ে দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু কোথাও ডাক্তারদের আন্দোলনে কেউ বিরোধিতা করেনি, এবং সিভিক সোসাইটির পক্ষ থেকেও যে আন্দোলন উঠে এসেছে সেই আন্দোলনকেও কিন্তু আমরা স্বাগত জানিয়েছি। ব্যতিক্রম যেরকম একইভাবে দল থেকে সতর্ক করা হয়েছে। নিশ্চিতভাবে দেখুন, 2-1টি জায়গায় অনাকাঙ্ক্ষিত মন্তব্য এসেছে এবং সেই মন্তব্য দল কখনো এন্ডোর্স করেনি দলগতভাবে। দ্বিতীয় কথা, ওনারা যে দাবি নিয়ে রাস্তায় বসছিলেন, ডাক্তারদের দাবি মতো নগরপাল তিনি বসেছেন, ব্যারিকেড উঠে গিয়েছে, তারা গিয়েছেন, কথা বলেছেন। আমরাও আশা রাখছি যে এর ফলে পরিস্থিতিটা আরও স্বাভাবিকের দিকে যাবে, এবং আমরা যারা ডাক্তারবাবু প্রতিনিধিরা যারা রয়েছেন তাদের কাছেও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমরা করজোরেই অনুরোধ করব যে আন্দোলন চলুক। নিশ্চিতভাবে আমরা সবাই চাইছি নির্যাতিতার পরিবার বিচার পাক, কিন্তু এবার যদি কর্মবিরতিটা সম্পূর্ণভাবে উঠে যায় তাহলে বোধহয় একটা ইনজাস্টিসের বিরুদ্ধেই তো আপনারা আন্দোলন করছেন, একটা অন্যায়ের প্রতিকার চেয়ে আপনারা রাস্তায় নেমেছেন। সেইখানে অনেক মানুষ আসছেন যারা ওপিডিতে হয়তো প্রপার চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, রোজ সেই খবর আমরা সংবাদ মাধ্যমেই দেখছি। সেই দিকটাও যদি আপনারা একটু নজর দেন তাহলে নিশ্চিতভাবে যে গরিব মানুষ, দেখুন প্রান্তসীমার মানুষের শেষ ভরসার জায়গা সরকারি হাসপাতাল, সেই জায়গায় সাম্প্রতিককালে সংবাদ মাধ্যমের তথ্যই বলছে বেসরকারি হাসপাতালে প্রায় চিকিৎসার পরিমাণ 40% বেশি বৃদ্ধি পেয়ে গেছে, কারণ সরকারি হাসপাতাল থেকে অনেককে ফিরে যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, যে দাবি নিয়ে আন্দোলন করছেন সেই দাবি অত্যন্ত ন্যায্য, সেই দাবি সঙ্গত, সেই দাবির সাথে আমরা সকলে সহানুভূতিশীল, সেই দাবি মান্যতা পাক, কিন্তু তার সাথে সাথে কর্মবিরতিটাও যদি আপনারা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেন তাহলে কিন্তু লার্জার স্কেলে মানুষের অনেক বেশি শুরু হবে এবং আপনাদের আন্দোলন আরো বেশি বৃদ্ধি পাবে, গতি বৃদ্ধি পাবে। আমি একটু রাজর্ষির কাছে আসি। রাজর্ষি, আমরা দেখেছি, আমরা গতকালের লালবাজার অভিযান দেখলাম আন্দোলনকারী জুনিয়র ডক্টরদের, এবং তারা রাতভর অবস্থান করলেন, সমাজের সব স্তরের মানুষ সেখানে এলেন। দুজনকে তারা অ্যালাউ করলেন না, অভিজিৎ গাঙ্গুলি এবং রুদ্রনীল ঘোষকে। গো ব্যাক স্লোগান শুনতে হলো। কয়েকদিন আগে আমরা নবান্ন অভিযান দেখেছিলাম মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করে, সেখানে যেরকম একটা রণক্ষেত্রের পরিস্থিতি হলো, রক্তক্ষয়ী কিছু খণ্ডচিত্র আমাদের সামনে উঠে এলো, একাধিক আন্দোলনকারী এবং পুলিশ অফিসার তারা জখম হলেন। এক্ষেত্রে এই লালবাজার অভিযানের ক্ষেত্রে আমরা দেখলাম যে চিত্রটা সেটা ভিন্ন, এবং কোনোভাবেই কোনো রাজনীতির রং যাতে না লাগে সেই ব্যাপারে আন্দোলনকারী ডক্টররা তারা ভীষণ সচেতন। এটা তো স্বাভাবিক, এটা তো সমাজের আন্দোলন, এটা জন আন্দোলন, এটা জনরোষে পরিণত। আমি শুধু একটু বিরত করছি, এই মুহূর্তে একটা আপডেট আমরা পাচ্ছি। সরকারি পুরস্কার ফেরালেন অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী। 2013 সালে তিনি রাজ্য সরকারের কাছ থেকে যে সম্মান পেয়েছিলেন সেই সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন, এবং কাঞ্চন মল্লিক, আমি কিছুক্ষণ আগে কাঞ্চন মল্লিকের কথা বলছিলাম, তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিকের যে অত্যন্ত আপত্তিকর মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিলেন, এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুদীপ্তা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ্তা, মৌপিয়া কথা বলছি। সুদীপ্তা, এই সিদ্ধান্ত কেন? অপমান, অসহায়তা, রাগ, ক্ষোভ সবকিছু মিলে। একটু বিস্তারিত বলবে প্লিজ? প্রথমত পরশু রাতে
আমাদের মাননীয় বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্যটা শুনে প্রচন্ড অপমানিত লেগেছিল। কারণ মৌপিয়া, আমি অনেক কম বয়স থেকে অভিনয় করি, বেশ লম্বা স্প্যান আমার অভিনয় ক্যারিয়ারে, এবং যে কটা পুরস্কার পেয়েছি আমার ধারণা ছিল আমার যোগ্যতা বিচার করেই সেই পুরস্কার আমাকে দেওয়া হয়েছে। কখনো কাউকে তেল মারিনি, কাউকে মোসাহেবি করিনি, টাকা দিয়ে পুরস্কার কেনা যায় শুনতে পাই, কোনোদিন তো সেসব রাস্তায় হাঁটিনি। তাই বরাবরই মনে হয়েছিল যে আমার সম্মান এক একটা পুরস্কার, এবং যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে একটা পুরস্কার পাই, কোনো পার্টিকুলার ফিল্মের জন্য নয়, চলচ্চিত্রে আমার অবদানের জন্য, আমার মনে হয়েছিল যে আমি তো রিজিওনাল সিনেমায় কাজ করি, হয়তো কিছু কন্ট্রিবিউশন রাখতে পেরেছি বলে পশ্চিমবঙ্গ সরকার আমাকে রেকগনাইজ করলেন। কিন্তু আজকে সেই সরকারের বিধায়ক যখন বলেন যে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা কি পুরস্কার ফেরত দিয়ে যাবেন, দিয়ে দিক পুরস্কার ফেরত দিয়ে দিন, এইটা একদম না ভিতরে এসে লেগেছে, একদম ভিতরে এসে লেগেছে যে এটা বলার সাহস কি করে কোনো সরকার তাদের লোকজনকে দেয়। সাহসের দুঃসাহসের আরো তো অনেক কিছুই দেখতে পাচ্ছি, আমরাই আসলে কদিন চোখ কান বন্ধ করেছিলাম, আস্তে আস্তে তো খুলছে। মানে দুর্নীতির তো কোনো সীমা পরিসীমা নেই, তারপর তারা দয়া করে চুপ থাকতে পারেন তো, এত কথা বলছেন কেন? কান্দে যে কিপ কোয়াইট, কান্দে যে শাট আপ। সুদীপ্তা, আমরা দেখেছি যে গতকাল কাঞ্চন মল্লিক তিনি অবশেষে ক্ষমা চেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে আন্দোলনকারী চিকিৎসকরা এবং সিভিল সোসাইটি সম্পর্কে কোনোভাবেই যেন কোনো রকম বিরূপ মন্তব্য তৃণমূল কংগ্রেসের কেউ না করেন। এতেও তুমি মনে করছো না যে এর পরও এই বিষয়টাকে ইগনোর করা বা কাঞ্চন মল্লিকের কন্ট্রোল করে কি হবে মৌপিয়া? এখন ড্যামেজ কন্ট্রোল করে কি হবে? এই সাহস তো তারাই কোথাও দিয়েছেন যাতে এত অপমান তারা সাধারণ মানুষকে, জুনিয়র ডাক্তারদের, সব সাধারণ মানুষ যে কাতারে কাতারে রাস্তায় নেমেছে তাদেরকে অপমান করার সাহসটা তো তারাই দিয়েছেন। এই দম্ভ কোথা থেকে আসে? এখন 4টে লাইন লিখে দিয়ে কি হবে? ড্যামেজ যা হবার হয়ে গেছে, ওদের সামলাতে বলুন দুর্গ। সুদীপ্তা, আমি দেখলাম যে তোমার পোস্টে তুমি লিখেছো যে স্বস্তিকা মুখার্জি পথ দেখিয়েছেন। হ্যাঁ, স্বস্তিকাই আসলে আমি ঠিক মানে নিজের কথা ওইভাবে সবাইকে বলতে আমার ভালো লাগে না, তো আমি ওইভাবে লিখতে চাইছিলাম না। আমার বন্ধুদের একটা গ্রুপ আছে, সেখানে আমি জাস্ট জানিয়েছিলাম যে তখন আমি খুব কাঁদছিলাম, মানে আমার না ইমেলটা লেখার পর থেকে কষ্ট হচ্ছিল যে একটা সম্মান ফিরিয়ে দেব, মানে আমি ঠিক জানি না মানে ওই কান্নাটার পিছনে কারণ কি যেন একটা মিক্সড ফিলিং হচ্ছিল। তখন আমাকে ওরা সবাই মিলে বলে যে এক্ষুনি সবাইকে জানাও। আমি বললাম যে না, আমি এটা জানাতে চাইছি না। সো ওরা সবাই উঠে পড়ে যে তুমি না জানালে আমরা জানাবো। তো স্বস্তিকা তো স্বস্তিকা লিখে দেয় তো, এবং তারপরে সবাই আমাকে দেবলীনা, চৈতিদি, বেনি, তানিকা সবাই আমাকে বলতে থাকে যে তুমি অবশ্যই জানাও, না হলে আমরা সবাইকে জানাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি জানাই। সুদীপ্তা, নিঃসন্দেহে এই সময় দাঁড়িয়ে অত্যন্ত সুচিন্তিত এবং সাহসী একটি পদক্ষেপ তুমি নিয়েছো সুদীপ্তা, এবং নিঃসন্দেহে এই কাঞ্চন মল্লিকদের মতো যারা তাদের মুখের সামনে আয়না ধরার কাজটা করেছো। ধন্যবাদ তোমাকে সুদীপ্তা। সুদীপ্তা চক্রবর্তী আমাদের বলো প্লিজ বলো। বললাম যে আমি সরকারের মুখের সামনে আয়না ধরেছি, এক্স্যাক্টলি, শুধু কাঞ্চন মল্লিক নয়। এক্স্যাক্টলি, আমার এখানেই অরূপ প্রশ্নটা, যে কোন জায়গায় পৌঁছলে একজন জনপ্রতিনিধি তিনি এটা মনে করতে পারেন, জনপ্রতিনিধি মানে তাকে তো একটা ইন্ডিভিজুয়াল হিসেবে ধরে নেওয়া যায় না, সরকারেরই এটা ভাবধারা মনে করতে হবে, সরকারেরই এটা ভাবনা মনে করতে হবে, কোন জায়গায় মানসিকতা গেলে এটা ভাবা যায় যে আসলে শিল্পী, বিশিষ্টজন, সংস্কৃতিবান মানুষ, যে কোনো অ্যাচিভার, তাদেরকে পুরস্কার দিয়ে আসলে আমরা অবলাইজ করছি। না, আমি প্রথমত দেখুন, সুদীপ্তা চক্রবর্তী অত্যন্ত নামী এবং খ্যাতনামী অভিনেত্রী, আমরা সকলেই ওনার অভিনয়ে গুণমুগ্ধ ভক্ত,
এবং আপনি যে কথাটা বলছেন আমি ডিফার করছি এই কারণেই যে সরকার বা দল কখনোই এই মন্তব্য এন্ডোর্স করে না বা করেনি বলেই কালকেও কাঞ্চন মল্লিককে দল থেকে সতর্ক করা হয়েছে, এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রথমত এক্ষেত্রে কোনো ইন্ডিভিজুয়ালের মন্তব্য দলের মন্তব্য হিসেবে গৃহীত হয় না, এই কারণেই কারণ সে তার ব্যক্তিগত স্ট্যাটাস থেকে সেই মন্তব্য ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে, তাকে ইতিমধ্যেই তাকে শোকজ করা হয়েছে, তাকে বলা হয়েছে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। এবং তাকে নয়, আরো একজন বিধায়ক তার বিরুদ্ধেই একই ব্যবস্থা করা হয়েছে, তাকেও বলা হয়েছে যে আপনি যদি সতর্ক। এবং কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তাটা খুব পরিষ্কার, আমার উইথ ডিউ রেসপেক্ট টু সুদীপ্তাদি রয়েছেন। আমার এখানে একটা বক্তব্য আছে অরূপ, এক হচ্ছে সুদীপ্তাদের যে বক্তব্য যে এই সাহসটা তো এতদিন ধরে তারা পেয়েছে, এখন ড্যামেজ কন্ট্রোল করে লাভ কি, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই যেটা বলে থাকেন যে তিনি সরকারের অংশ নন, না পার্থক্য সেক্ষেত্রে সরকারের কি এই ক্ষেত্রে আরো সুনির্দিষ্ট একটা স্ট্যান্ড নেওয়া, সুনির্দিষ্ট একটা বার্তা দেওয়া সেটা দরকার ছিল না? আমি বলছি দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখুন। এক্ষেত্রে কিন্তু যে মন্তব্য এসছে সে মন্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অবাঞ্ছিত। অর্থহীন ভাষায় বলছি, গতকাল দল বলেছে, আমি আজকে এখানে দলের প্রতিনিধি হিসেবে আমিও একই কথা বলছি। পার্থক্যটা কোথায় হয়, যখন এই ঘটনাটা আমরা অন্য দিক থেকে দেখি, যখন এটা সর্বভারতীয় স্তরের কোনো ঘটনা হয়, তখন যারা প্রতিবাদ করেন তখন দেখা যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদেরকে আরবান নকশাল বলে ট্রিট করতে বলেন, অথবা দেখা যায় ব্রিজভূষণের মতো যখন আমি জাস্টিফাই করছি না, তো প্রথমেই তো নিন্দা করছি। আরবান নকশাল বলাটাও যেমন জাস্টিফাইড নয়, মৌপিয়া কেউ জাস্টিফাই করছে না, আমরা নিন্দা করছি, সর্বাগ্রে নিন্দা করছি। কিন্তু উল্টো দিকটা কি হচ্ছে, যখন আপনি আরেকটা জায়গায় প্রতিবাদ করছেন এবং আমাদের দেশের মহিলা কুস্তিগিররা যারা বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যিনি বসে আছেন তিনি একজন যৌন নিগ্রহকারী, তখন তার বিরুদ্ধে আঙুল তোলার জন্য উল্টে দাগিয়ে দেওয়া হয়। রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, একদিকে কলকাতার পুলিশ কমিশনের ইস্তফা দাবি করে ডক্টর তিতাস পালরা তারা আজকে গিয়েছিলেন, ডেপুটেশন দিয়ে আসেন। 1, 2, সুদীপ্তা চক্রবর্তীরা তারা এগিয়ে আসছেন, তারা পুরস্কার ফেরত দেওয়ার, রাজ্যের দেওয়া যে রাজ্য সরকারের দেওয়া যে সম্মান সেটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এবং তার সঙ্গে কথা বলে বোঝা গেল যে কতটা আহত, কতটা অপমানিত এই শিল্পীরা হচ্ছেন যার জন্য এরকম সিদ্ধান্ত নিচ্ছেন। মৌপিয়াদি, গতকাল লাভলি মৈত্র বিধায়িকা তিনি একটি মন্তব্য করেছেন, ডাক্তারদের কসাই হয়ে যাওয়া। সোহাম অভিনেতা, তৃণমূলের বিধায়ক, তার সেই দোকানদার পেটানো নিশ্চয়ই মনে আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি খুব অপমান করেছিল বলে জাস্টিফাই করা। আজকে কাঞ্চনবাবুর এই কথা, মমতা বন্দ্যোপাধ্যায় মান্না দে মারা যাওয়ার পরে সেই লাইনটা মনে আছে, ভাইরাল হয়েছিল সেই, এটা বডিটা পাওয়া যাবে, বডিটা। তো এই রাজনীতিটা যেখানে চলে আসে, আর আমি আরজি করের কথায় আসবো, কারণ এসব নিয়ে আলোচনা করে লাভ নেই, আমাদের জাস্টিস চাই আরজি করের জন্য, যেখানে দাঁড়িয়ে 2001 সাল, 2001 থেকে আজকে 2024 7টা আনন্যাচারাল ডেথ এই আরজিকর হাসপাতালে হয়েছে, যেখানে দাঁড়িয়ে ওই আলী সাহেব যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন গত বছর, আক্তার আলী বাবু, তিনি যখন একটা রিপোর্ট দিলেন এই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে, সেই দিনকে তাকে ট্রান্সফার করে দিতে হলো। অভিযোগ কি ছিল? এটা আজকের অভিযোগ নয় মৌপিয়াদি, মেয়েটি কি কিছু জেনে নিয়েছিল? আমরা কি মোটিভটা নিয়ে একবারও আলোচনা করেছি? মোটিভটা কেন ওই বিভৎস নৃশংসভাবে ওটা শুধুমাত্র একটা মেয়েকে। এখানে একটু জিজ্ঞাসা রাজর্ষি, এখনো পর্যন্ত যদি আমরা দেখি যে সন্দীপ ঘোষকে 15 দিন লাগাতার জিজ্ঞাসাবাদের পর কালকে গ্রেফতার করা হয়েছে, নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার করেছে কারা? সিবিআই এর যে অ্যান্টি করাপশন ব্যুরো। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই 9 তারিখের ঘটনা, অর্থাৎ এই নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি, তাকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতি সংক্রান্ত বিষয়, যেটা তুমি উল্লেখ করলে একটু আগে। এবং আজকেও যখন আদালতে তার 10 দিনের রিমান্ড চেয়েছিল সিবিআই, 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত, সেখানে দাঁড়িয়েও কিন্তু এই একটা বৃহত্তর দুর্নীতি এবং তাতে আরো কারো যুক্ত থাকার সম্ভাবনা, সেগুলোর উপরই জোর দিয়েছেন সিবিআই এর আইনজীবী। একদম মৌপিয়াদি, প্রথম কথা হচ্ছে অভিযোগ আজকের নয়, অভিযোগ বহুদিনের পুরনো। কি? মৃতদেহ পাচার, ডেড বডি ট্রাফিকিং, ব্রাইব ফর গ্রেডস, ঘুষ নিয়ে নম্বর দেওয়া, এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং, ব্যবহার করা সূচ, ব্যবহার করা তুলো হাসপাতালের রোগগ্রস্ত রোগীর, সেটাকে রিসাইকেল করে বাজারে ছেড়ে দেওয়া। কালকে তুমি বিনা দোষে, তোমার একটা রোগ হতে পারে, তুমি দায়ী নাও সেটার জন্য, কিনা তোমার শরীরে একটা সিরিঞ্জ ব্যবহার করেছে, এটা পচা তুলো ব্যবহার করে দেওয়া হয়েছে। এটা যে কোনো মানুষ, কলকাতা টিভির যে কোনো দর্শকের হতে পারে, তার যে কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন হতে পারে, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না থাকতে পারে, তোমার আমার সবার হতে পারে। হুইসেল ব্লোয়ার আক্তার আলী তো হুইসেলটা বাজিয়েছিলেন, তারপরও কেন চোখ বুজে থাকলো?
কেন চোখ বুজে থাকলো প্রশাসন, কেন চোখ বুজে থাকলো স্বাস্থ্য দফতর, কেন চোখ বুজে থাকলো সরকার? একটা ছোট্ট বিরতির পর আমি এই প্রসঙ্গ নিয়ে আসবো। আমি পার্থদা, কেতন এবং অরিন্দমের কাছে আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দেখতে থাকুন বাংলা বলছে। আমার বলার এক হচ্ছে যে এই যে প্রতিক্রিয়া আমরা দেখলাম সুদীপ্তার যায় বা সুদীপ্তার মতো মানুষ যারা সেন্সিবল মানুষ, এটা তো ঠিকই যে সরকার যদি বলেন যে এই গত এক পক্ষকাল ধরে যে ভূমিকা নিয়ে চলেছে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে, সেটা এক কথায় যদি বলতে গেলে এই যে সাধারণ মানুষের যে আবেগ, তাদের পথে নামা, এই সব কিছুকে ডিজোন করা এবং আরেক ধাপে গিয়ে বললে অপমান করা বলতে যা বোঝায়। ফলে এখন মুখ্যমন্ত্রী যখন ফোঁস করতে বলেন, তাহলে কাঞ্চন মল্লিকের ফোঁস করার ধরনটা একরকম হবে আর লাভলি মৈত্র ফোঁস করার ধরনটা আর একরকম হবে। ফলে ফোঁসই করেছেন এবং সেই হিসাবে যদি বলেন যে এরা দলের সম্পদ হয়েই থাকবেন, মানে আজকের ড্যামেজ কন্ট্রোলের জন্য হয়তো অভিষেকবাবুকে দুটো কথা বলতে হচ্ছে, কিন্তু এরা দলের সম্পদ। দ্বিতীয় পার্টটা হচ্ছে ফোঁস পুলিশ করছেন। ফলে আজ্ঞাবহ দাসের মতো যে বিনীত গোয়েল যদি দেখাটাই করবেন আমাদের এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে, তাহলে 22 ঘন্টা কেন অপেক্ষা করালেন? অ্যাডিশনাল সিপি কালকে রাত্রেবেলায় হচ্ছে যে গিয়ে যখন তাদের সাথে কথা বলছেন পথে দাঁড়িয়ে, স্বয়ং সিপির কথা বলতে একটু তার অসুবিধা হয়। আমি বলছি এটা কি ইগোর লড়াই? আমি বলছি প্রশ্নটা হচ্ছে যে রাজ্য শুদ্ধ মানুষ স্বাধীনতার পর এভাবে নামেনি মৌপিয়া এবং বিশেষত মহিলারা। ফলে এরকম একটা আন্দোলনকে এক্স্যাক্টলি কতগুলো ক্ষেত্রে পুলিশ কমিশনার আমি খুব নির্দিষ্টভাবে মনে করতে পারি পুলিশ কমিশনার ওয়াজ রিমুভড, মামা বলে কিন্তু পুলিশ কমিশনার পুলিশ কমিশনারকে হচ্ছে যে আমি বললাম যে শ্মশান থেকে শুরু করে দুর্গাপূজা মণ্ডপ সব জায়গায় ঘুরে বেড়াতে হতো। ফলে প্রশ্নটা হচ্ছে যদি কোনো পুলিশ কমিশনার তার মধ্যেও না করে থাকে, আমি বলছি যেখানে যেখানে সেন্সিবল হওয়া উচিত, সেন্সিটিভ হওয়া উচিত, শ্মশানে যে পুলিশ কমিশনারের উপস্থিতি এবং সেখানে শ্মশান স্বপন তাকে দাদা বলে ডাকছে, হ্যাঁ তার পরিণতিটা কি হয়েছিল? তার পরিণতি কি হয়েছিল? শাহাদা বলার পরিণতির পর হচ্ছে পুলিশ কমিশনার থাকতে পারেনি। আমি আপনাকে এইটাই বলছি যে তফাৎ একটাই, বিনীত গোয়েলরা পুলিশ কমিশনারের চেয়ারেই বসে থাকবেন, কারণ তাকে ফোঁস করতে বলা হয়েছে বলে সে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য আপনি এই গোটা রাস্তায় আপনার চ্যানেলের পাশের রাস্তায় সেখানে হচ্ছে এরকম 9 ফুট উঁচু লোহার গড়ার তৈরি করে দিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে এটা কি সম্মান জানানো, এটা অনার করা একটা আন্দোলনকারীদের? আমি বলছি আপনি এই আন্দোলনটাকে যদি অনার করেন, আজকে তৃণমূলের হয়ে অরূপ বলছেন যে আপনি যদি অনার করেন, আপনি যদি প্রিন্সিপালি সাপোর্ট করেন, ইজ দিস দ্য জেস্টার টু শো অনার? ফলে আমার কথা হচ্ছে এত কিছুর পরও মৌপিয়া ইন্টারেস্টিং পার্ট, বিনীত গোয়েল ছাত্রছাত্রীদের সাথে বা ডাক্তারদের সাথে আলোচনায় বলেছেন যে তিনি খুব খুশি, তিনি তৃপ্ত তিনি যা করেছেন। আমি বলছি ইজ দিস নট এ গুড রিজন যে এই লোকটাকে এক্ষুনি খারিজ করে দেওয়া? যে আমি বললাম যে আপনি আবার চালান যে তিনি সন্তুষ্ট তার নিজের ভূমিকায়। এত কিছুর পর গত 15 দিন ধরে যা চলছে গোটা রাজ্য এবং কলকাতার বুকে, এরপরও একজন সিপি তার চেয়ারে দাঁড়িয়ে যদি বলেন আমি সন্তুষ্ট, তাহলে দিস ইজ গুড রিজন টু রিমুভ হিম। এই ধরনের লোককে রাখার কোনো দরকার নেই। পুরো ঘটনাটা 9 তারিখের পর হওয়ার পর থেকে যেটা একটা জিনিস এটা আমরা দেখতে পাচ্ছি বা বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে পাচ্ছেন যে একটা এখানে চক্ষু লজ্জার অভাব সরকারের প্রথম দিন থেকে, প্রথম মুহূর্ত থেকে সরকারের যে একটা নির্যাতিতার পক্ষে দাঁড়ানোর কথা সেখান থেকে না দাঁড়িয়ে তারা জানি না কেন পুরো প্রশাসন মনে হচ্ছে, পুলিশ মনে হচ্ছে সবাই নাকি ওর এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। এবং শুধু তার এগেনস্ট নয়, যারা প্রতিবাদ জানাচ্ছে, যারা বিচার জন্য রাস্তায় বেরোচ্ছে, তারা হয়তো সরকারিভাবে বা বলতে হয় বলে কম্পালশনে পড়ে বলছেন যে না আমরা সমর্থন করি, কিন্তু তাদের আচরণ, তাদের বিহেভিয়ার দেখে কোনো কিছুতেই মনে পড়ছে না। আমাদের ওই এই ব্যারিকেড, যখন ব্যারিকেডের উল্লেখ আসছিল, ব্যারিকেড দেখে আমাদের ওই মানে কালকে যে ব্যারিকেড দেখলাম সেটা দেখে আমার দিল্লির ব্যারিকেডের কথা মনে পড়ে গেল, যেগুলো যারা যখন আমাদের ফার্মার্সরা যখন প্রোটেস্ট করছিলেন তখন তাদেরকে আটকে, তারা তো প্রজা দেশের, তারা তো এখানকার মানুষ, গণতন্ত্রে তো মানে জনগণ মনে আমরা বলি যেটা, তারাই তো হচ্ছে মালিক। তাদেরকে ওইভাবে মহিলাদেরকে রাত্রিভাবে সারা রাত বসিয়ে রাখা আর তারপরে ওই ইগোর লড়াই যেটা বলছিলেন সেটা আমরা দেখছি। তাছাড়া অনেক কিছুই দেখছি। আজকে যে বিল আনার যে নাটকটা করা হয়েছে, যে বিল কিছুই নাই, এই বিল যদি ধরুন আজকে এনেছেন, কিন্তু আমাদের আর্টিকেল 20 বলছে যে কোনো ক্রিমিনাল ল আপনি ক্যান নট বি রেট্রোস্পেক্টিভ, মানে আজকে যদি বিলটা পাস হলো, এটা কিন্তু এই বিলটা পাস হওয়ার আগে মুহূর্ত অবধি কিন্তু সেটা প্রযোজ্য হবে না। তাহলে এটা কি? এর আগেও আইন ছিল, আইনের অভাব নেই, এখানে সদিচ্ছার অভাব। এটা প্রথম মুহূর্ত থেকে আমি ওয়ান লাইনার পার্থদার কথাই বলি, দুটো ইনসিডেন্ট।
একটা হচ্ছে পুলিশ কমিশনার নিয়ে বললেন তো, বাম আমলে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি পুলিশ কমিশনারকে ভোটে জেতানোর আহ্বান করতে সিএবি ইলেকশনে, আমরা ভুলিনি আজ অব্দি সেই ভূমিকাটা। প্লিজ আমি আপনার বলিনি। দ্বিতীয় কথা, খালি পায়ে অন্তত পক্ষে ঠাকুরের প্রসাদ দেন, এইটুকু বলুন। ভোটে জেতানোর আবেদন করেছেন পুলিশ কমিশনারকে, এর থেকে বড় পুলিশকে দরদাসের আর কি উদাহরণ দিয়েছেন? আমি একটু রাখবো শুভেন্দু অধিকারী, তিনি কিছুক্ষণ আগে ধর্ণা মঞ্চ থেকে বলেছেন যে বিনীত গোয়েলের পদত্যাগ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শুনুন। জুনিয়র ডাক্তাররা 22 ঘন্টা লড়ে ওই লোহার প্রাচীর সরাতে বাধ্য হয়েছে। আপনাকে বলে গেলাম, আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন। আজকেও বলে গেলাম বিনীত আর কয়েক ঘন্টা। আমার এখানে ডক্টর পালের কাছে প্রশ্ন খুব সংক্ষেপে। ডক্টর পাল, শুভেন্দু অধিকারী বলছেন যে আজকেও বলে যাচ্ছে বিনীত গোয়েল আর মাত্র কয়েক ঘন্টা। ধরা যাক যে যেমনটা বিনীত গোয়েলও আপনাদের জানিয়েছেন বলে আপনি বলেছেন, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে অপসারণ করে তাহলে তিনি সরে যেতেই পারেন, স্বাভাবিক। আমার এখানে প্রশ্ন যে এই যে উই ওয়ান্ট জাস্টিস, এই যে বিচার চাওয়া হচ্ছে, গোটা বিচারটা কি কেন্দ্রীভূত হয়ে আছে যে কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েল থাকলেন কি থাকলেন না তার উপর? আমরা যে বিচার চেয়েছি এটা আমাদের অনেকগুলো দাবির মধ্যে প্রথম দাবি বিচার চাওয়া, কিন্তু তারপরে আমাদের যে দাবি ছিল অ্যাডমিনিস্ট্রেশন যার আন্ডারে এই ঘটনাটা ঘটেছে সেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মানে যে রুলিং পার্টি, শুধু তাই নয়, শুধু সেই অ্যাডমিনিস্ট্রেশন না, আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশন যার সময় এই ঘটনাটা ঘটেছে তাদেরও পদত্যাগ আমরা চেয়েছি। তাই এখানে পদত্যাগ চাওয়াটাই আমাদের প্রধান দাবি নয়, আমাদের প্রধান দাবি হচ্ছে জাস্টিস। আর জাস্টিস কখনোই বিনীত গোয়েলের পদত্যাগে আমরা জাস্টিস পেয়ে যাবো এটা তো কখনোই নয়। তবে আমাদের কাছে জাস্টিসের যে ডেফিনেশনটা সেটা হচ্ছে যতজন ক্রিমিনালস এই পুরো ক্রাইমটাতে ইনভলভ তারা যেন প্রপার এভিডেন্স শুদ্ধ ইমিডিয়েটলি অ্যারেস্টেড হন। অ্যারেস্টেড হওয়া মাত্র আমরা চেষ্টা করব আমাদের আন্দোলন তুলে নেওয়ার, আমরা আবার কাজে ফেরত যাওয়ার চেষ্টা করব, কিন্তু এটা আমাদের প্রাইমারি। আমি একটা প্রশ্ন করছি এই অবস্থায় দাঁড়িয়ে, প্রথমেই বলে রাখি যে যে আন্দোলন আপনারা করছেন তাদের সম্পূর্ণ সলিডারিটি রয়েছে। আমি 14 তারিখ রাত দখলের যে ডাক দেওয়া হয়েছিল সেখানে আমি ইন্ডিভিজুয়াল হিসেবে, সাংবাদিক হিসেবে না, ইন্ডিভিজুয়াল হিসেবে গিয়ে পার্টিসিপেট করেছিলাম। আমি প্রত্যেকটি এই ধরনের আন্দোলনে আমার সলিডারিটি রয়েছে, আমি সেটা ফিজিক্যালি থাকতে যেতে পারি বা না পারি। কিন্তু এর সঙ্গেই সাংবাদিক হিসেবে একটু অপ্রিয় একটা প্রশ্নও করছি। আমাদের কাছে চিকিৎসকরা তারা সত্যি ঈশ্বর তুল্য, আপনি বলতে পারেন সত্যি ঈশ্বরের মতো তো সর্বশক্তিমান তারা না, তাদেরও কখনো কখনো ভুলচুক হয়। তাদের জন্য আমরা দেখি যে অনেক সময় কিছু একটা ভুলচুকে জীবনহানির মতো ঘটনা ঘটলো বা আরও অ্যাডভার্স কিছু হলো, সেক্ষেত্রেও আমরা দেখি অনেক তোলপাড় দেখি, কিন্তু তারপরও দিনের শেষে মিস্টেক ইজ আ মিস্টেক। এখানে যদি বিনীত গোয়েল আপনাদের বলে থাকেন বা প্রেস কনফারেন্সেও যেটা বলেছেন যে 14 তারিখের যে ঘটনাটা সেটা তাদের অ্যাসেসমেন্টে ভুল হয়েছে, তাহলে এটাকে জাস্ট আনাদার মিস্টেক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন না কেন? ম্যাডাম, শুধু 14 তারিখের ঘটনাটা তো আমরা ইনক্লুড করিনি, 9 তারিখের ঘটনা আছে, 12 তারিখের ঘটনা আছে, 14 তারিখের ঘটনা আছে। 9 তারিখে একটা ঘটনা ঘটে গেল আমাদের মধ্যে, ক্রাইম সিনের ছবি, সেটা এখন ভাইরাল হয়ে গেছে, সংবাদ মাধ্যমেই দেখতে পাচ্ছি। আমরা নিজেরাও ওখানে ছিলাম, ওই কলেজেই ছিলাম, আমি নিজেও আরজি করেরই। ওখানে দেখতে পাচ্ছি আমরা ক্রাইম সিনের মধ্যে এত রকম অচেনা সব ব্যক্তি যাদের থাকার কথাই না ক্রাইম সিনে, আর কি 10 ফুটের কর্ডন, 40 ফুটের কর্ডন, এসব তো আমি তো অন্তত ক্রাইমের এক্সপার্ট নই তাই আমি জানি না, কিন্তু এইটুকু অন্তত জানি যে একটা ক্রাইম যেখানে ঘটে যায় সেই সিনের সুরক্ষার দায়িত্ব পুলিশের। সেখানে সেখানে পুলিশ হ্যাজ ফেলড, 1 নম্বর। তারপর 12 তারিখে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে চেস ডিপার্টমেন্টে, যেখানে আমাদের সেমিনার রুম তার অপোজিটেই হঠাৎ ভাঙাভাঙি শুরু হয়ে যায়। সেখানে ভাঙাভাঙি শুরু হয়ে গেল, উনি খবর পেলেন না, একটা কমিটি তৈরি হলো, একটা অর্ডার পাস হয়ে গেল, চেস ডিপার্টমেন্টের অপোজিটের রুমে ভাঙাভাঙি শুরু হয়ে গেল, পুরো হাসপাতাল থাকতে রিকনস্ট্রাকশন ওখানেই শুরু করতে হলো, সেটার খবর উনি পেলেন না। 14 তারিখে একটা মব অ্যাটাক হলো আমাদের ওপর, একটা ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড মব অ্যাটাক, সেটার ইন্টেলিজেন্স উনি পেলেন না। কতবার আর 9, 12, 14 আর কতগুলোর জন্য ওয়েট করব যাতে উনি দায়বদ্ধতা নেন? আমি আসবো ডক্টর পাল আপনার কাছে, আমি অরিন্দমের কাছে আসি। অরিন্দম, আজকে বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেছে অপরাজিতা বিল 2024। এটা নিয়ে আমার খুব নির্দিষ্টভাবে প্রশ্ন যে এর মূল জায়গাগুলো কি কি, এবং এই যে ধর্ষণ রোধে আরও কঠোরতর আইন আনার ব্যাপারে সব পক্ষ সওয়াল করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, আজকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি আজকে তারা বিলের বিরোধিতা করেননি, কিন্তু এটার কার্যকারিতা নিয়ে একজন আইনজীবী হিসেবে কি মনে হয়?
প্রথম কথা হচ্ছে যা এক্সিস্টিং রুল বা ল আমাদের কাছে ছিল আমার মনে হয় সেটা সাফিসিয়েন্ট। কেন যে অফেন্সটা ঘটেছিল আমাদের একজন বক্তা এরকম বললেন যে এটা তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট আসবে না, আইনটা তো দরকার আগে থেকেও ছিল বা আইনের রিকোয়ারমেন্ট। আর যে আমরা নতুন আইনটা এসছে আমাদের পুরো ভারতবর্ষে ক্রিমিনাল লয়ের, সেটা খুব বেশি দিন হয়নি এসেছে, তাতেও কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের প্রভিশনস আছে। তাহলে প্রভিশনস থাকাটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা একটা যদি কাউকে সমাজকে একটা আমার এখানে একটা প্রশ্ন আছে, আমার একটা বক্তব্য আছে অরিন্দম, যেটা কেতানও বলছিল, এই যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট থাকে না এটা তো স্বাভাবিক, এটা তো ধরে নেওয়ার কথা। এবং নির্ভয়া আইন যখন এসেছিল, যখন নির্ভয়া কাণ্ডে গোটা দেশ তোলপাড়, তারপর যখন নির্ভয়া আইন আসে তারও রেট্রোস্পেক্টিভ এফেক্ট ছিল না। কিন্তু নির্ভয়া আইনের যে প্রয়োজনটা, যে প্রয়োজনীয় সংশোধনের যে দরকারটা, সেটাকে তো অস্বীকার করা যায় না। আমরা তো দেখেছি যে ঠিকই একজন নাবালক হওয়ার সুবাদে খুব কম সাজায় যে ছাড়া পেয়ে গেছে, যদি নির্ভয়া আইন অনুযায়ী যেখানে আরো কঠোরতর সাজা তার, অর্থাৎ যদি পরবর্তীকালে যেসব এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে সে এত সহজে পার পাবে না। কাজে রেট্রোস্পেক্টিভ এফেক্ট সেটা হয়তো এক্ষেত্রে পাওয়া যাবে না ঠিকই, কিন্তু এরকম আর যাতে যে রিপিটেশন না হয়, প্রধান বিচারপতিও যেটা বলেছেন যে আর একটারও পুনরাবৃত্তির অপেক্ষা যেন আমরা না করি। আমরা কি বেসিক্যালি আইন যেটা আজকে পাস হয়েছে, আমি যতটুকু পড়তে পেরেছি, এটা কিন্তু বিএনএস এর উপর দাঁড়িয়ে আইনটাকে কিন্তু মডিফিকেশন বলা যেতে পারে, এবং শাস্তির জায়গাটা বৃদ্ধি করা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যে পানিশমেন্টটা ছিল তার যে বৃত্তিটা বাড়ানো হয়েছে। এছাড়া এখানে কিছু মনে হয়নি। আর প্রথম কথা হচ্ছে এই যে আইনটা এলো, একটা বেসিক কনসেপ্ট হচ্ছে কনস্টিটিউশনের এটা কনকারেন্ট লিস্টের মধ্যে আছে ক্রিমিনাল ল, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন আছে। আমরা আজকের রাজ্য থেকে আইন করছি, আইন করা ভালো, কিন্তু আমরা যদি একটু নিজেরা ভেবে দেখি, আগেও কিন্তু দুটো রাজ্য এরকম আইন করেছিল, সেটা কিন্তু এখনো অবধি অ্যাক্ট হিসেবে বেরিয়েছে বলে আমার অ্যাটলিস্ট নলেজে নেই। তাহলে সেই দুটো আইনের কি হলো? কারণ আমি এটা বলতে চাইছি এই কারণে, আমরা যদি একটা সমাজকে কোনো বার্তা দিতে চাই তাহলে আমাদের ফেল করলে চলবে না। যদি এই আইনটা কালকে বছরের পর বছর আটকে থাকে, এই প্যাচে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে গিয়ে আটকে যায়, তাহলে কি আমরা কোনো বার্তা দিতে পারবো? নিশ্চয়ই পারবো না। আর আমরা যারা আজকে আলোচনা করছি বা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের সবার কিন্তু চাই জাস্টিস। আমরা কিন্তু কোথাও নতুন আইন এনে জাস্টিস দিতে হবে আমরা বলিনি, বা পুরোনো আইনে জাস্টিস দেওয়া যাবে তাও বলিনি। আমার যেটা মনে হয়েছে, যে মানুষের ক্ষোভ বা বিক্ষোভ, বা আমরা আজকে 9 তারিখ থেকে আজই অবধি কিন্তু আমরা যে প্রেক্ষাপটটা দেখেছি, আমাদের কাছে এখন প্রথম প্রশ্নের উত্তর আমরা পাইনি যে কারা কারা এই ঘটনাটা ঘটিয়েছিল। তাহলে এই যে আইনে প্রভিশন আসছে 21 দিন বা ম্যাক্সিমাম 15 দিন বাড়ানো যেতে পারে, তাহলে কি যে আসল দোষী সে কি শাস্তি পাবে, না কোনো ভুল লোক এখানে শাস্তি পেয়ে যেতে পারে? আমি ঠিক এইখানে একটু দেখাবো সিবিআই তদন্তের 21 দিন। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার তদন্তে কতদূর এগোলো? একা সঞ্জয় নাকি নেপথ্যে অনেকের হাত? উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি। দেখুন, টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আরজি করে মর্মান্তিক ঘটনা, চিকিৎসককে ধর্ষণ, খুন, একটি মৃত্যু, অনেকগুলো প্রশ্ন, দাবি একটাই, বিচার চাই। সাধারণ মানুষ, চিকিৎসক মহল, রাজনৈতিক মহল, প্রতিবাদ বিক্ষোভে ফুঁসছে বাংলা। এখন নজর 5ই সেপ্টেম্বরের দিকে। ওই দিনই সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেবে সিবিআই। 14ই আগস্ট থেকে খুন ধর্ষণ মামলায় তদন্তভার সিবিআই এর হাতে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জন, তাও আরজি করে দুর্নীতি মামলায় গ্রেফতার। কিন্তু খুন ও ধর্ষণ মামলায় কি অগ্রগতি? এখনো পর্যন্ত কি কি তথ্য সিবিআই এর হাতে? ডিএনএ রিপোর্টে স্পষ্ট ধৃত সঞ্জয় রায় নির্যাতিতাকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনায় আর কেউ জড়িত নয় বলেই একরকম নিশ্চিত তদন্তকারীরা। কিন্তু খুন কি একাই করেছে সঞ্জয়, নাকি আরও কেউ জড়িয়ে? একাধিকবার জরুরি বিভাগের 4 তলার ম্যাপ খতিয়ে দেখছে সিবিআই। লিফট থেকে সেমিনার হল, এই পথ যেতে কতটা সময় লাগে? একজন বহিরাগতের পক্ষে লিফট থেকে নেমে কত দ্রুত সেমিনার হলে পৌঁছানো সম্ভব? লিফট থেকে সেমিনার হলে যাওয়া খুব একটা সহজসাধ্য নয়, কারণ সেমিনার হলে যেতে গেলে বেরোতে হবে অনেকগুলো পর্যায়ে। লিফট থেকে সেমিনার হলে যেতে 2টো কোলাপসেবল গেট বেরোতে হবে, প্রতিটি গেটে নিরাপত্তারক্ষী থাকার কথা। এরপর আইসিইউ, মহিলা পুরুষ ওয়ার্ড, চেস্টের জরুরি বিভাগ, নার্সিং টেবিল, অপারেশন রুম, স্লিপ স্টাডি রুম পেরিয়ে সেমিনার হল।
এতগুলো পথ পেরিয়ে যেতে সঞ্জয়কে কেউ দেখলো না? উঠছে একাধিক প্রশ্ন। এদিকে 8 দিনের সিবিআই হেফাজতে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নিজাম থেকে সন্দীপকে বের করতেই তাকে দেখে চোর চোর স্লোগান। সন্দীপ গ্রেপ্তার হয়েছেন। জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ জোরালো হয়েছে। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে রাতভর বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার চিকিৎসকদের বিক্ষোভস্থলে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদকে দেখে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। তখন সিস্টেম কিছু ছিল না স্যার, আমরা যাব না সারাদিন সারা রাত জেগে এখানে বসে আছি। মঙ্গলবার ডাক্তারদের অনুরোধ মেনেই সরল ব্যারিকেড, খুলে দেওয়া হলো তালা। লালবাজার এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা। লালবাজারে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা জুনিয়র চিকিৎসকদের। পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। সিপি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা। 3 অভিযোগকে সামনে রেখে পুলিশ কমিশনারের ইস্তফা দাবি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তবেই পদত্যাগ করবেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এমনটাই জানালেন জুনিয়র ডাক্তাররা। শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন? তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট। তবে উনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেবেন। এদিন পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পর বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে অবস্থান প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। তবে বিচারের দাবিতে বিক্ষোভ চলবে প্রতিবাদ। ন্যায় বিচার না মিললে আবারও গর্জে উঠবে শহর। প্রতিধ্বনিত হবে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির। আমরা দেখলাম প্রতিবেদন, দেখলাম। আমি একটু রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, আমরা যেটা দেখছি শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বিনীত গোয়েলের পদত্যাগ সেটা আর সময়ের অপেক্ষা। দেখুন, বিনীত বাবুকে তো একটা দায়িত্ব নিতেই হবে, কারণ এই যে ডাক্তার দিদি যিনি বলছেন যে 14 তারিখের রাতে যেসব ডাক্তাররা ওখানে উপস্থিত ছিলেন, আপনি তাদেরকে নিয়ে আসুন যারা ওই মুহূর্তে দাঁড়িয়েছিল। পুলিশ কোনো রকম কোনো চেষ্টাই করেনি তাদেরকে আটকানোর। একটা ধাক্কা পুশ মেরেছে, পুলিশ আস্তে করে সরে গেছে, তারা হুড় করে ঢুকে গেছে। কারা তারা? দক্ষিণদারির ছেলে, তারা কাশীপুর বেলগাছিয়ার ছেলে, তাদের কাছে কোনো তথ্য ছিল এটা হতে পারে না। একটা ক্রাইম সিন মৌপিয়াতে এতগুলো আলোচনা করেছি, এতগুলো বোমা ফেটেছে, না 1 মিনিট বলিনি, এতগুলো বোমা ফেটেছে, তোমার সাথে আলোচনা হয়েছে, এখানে আলোচনা হয়েছে, বোমা ফেটেছে, মেদিনীপুরে সব জায়গায় বিস্ফোরণ হয়েছে, একটা জায়গা কোনোদিন পুলিশকে কর্ডন করতে দেখা যায়নি। ক্রাইম সিন কেন বলো তো? এটা দিনের পর দিন তুমি চিৎকার করে বলেছো। রাজর্ষি, আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ, তাকে গতকাল গ্রেফতার করা হয়েছে এবং সত্যি সন্দীপ ঘোষের বিরুদ্ধে বহু অভিযোগ বহুদিন আগে থেকে আসছিল। তাকে যে গ্রেফতার করা হয়েছে দুর্নীতি সংক্রান্ত মামলায়, এই যে আরজি করের যে মূল যে ইস্যুটা, যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার গোটা রাজ্য না গোটা দেশ চাইছে, সেই তদন্তভার তো এখন সিবিআই এর হাতে এখন পেয়েছে। প্রথম 24 ঘন্টা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ক্রুশিয়াল। পরিষ্কার দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের জজ বলেছে 30 বছরের কেরিয়ারে আমি কোনো পুলিশকে এরকম তদন্ত করতে দেখিনি, কোনো রাজ্য পুলিশকে। সিবিআই পরিষ্কারভাবে বলেছে ডেলিবারেট অ্যাটেম্পটস হ্যাভ বিন মেড টু ট্যাম্পার এভিডেন্সেস। একটা চাদর, একটা তার মা বাবা বলেছেন চাদরের বদল লাল নীল সবুজ হলুদ, ওরাংওটাংয়ের মতন চাদর, সে সুকুমার রায়ের মতন চাদর বদল হয়েছে, দেওয়াল ভাঙা হয়ে গেল। মনে থাকবে মৌপিয়া, সিবিআই যখন আগের দিন সওয়াল জবাব হচ্ছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের উপর বেস করে এখানে আর্গুমেন্ট করবেন না, এবং টাইম স্ট্যাম্প নিয়েও পর্যন্ত বলা হয়েছিল। পরবর্তীকালে যখন কপিল সিব্বাল টাইম ধরে দেখিয়ে দিয়েছেন, ফার্স্টে জিডি হয়েছে, সাম আপ জিডি হয়েছে, এফআইআর হয়েছে, টাইম, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত অ্যাকনোলেজ করেছেন যে আপনার দেওয়া টাইম স্ট্যাম্পের সাথে মিলে যাচ্ছে। আসলে মুশকিল হচ্ছে এই ঘটনাটা নৃশংস, বর্বরতম, ধিক্কার বললেও কম বলা হয়। প্রত্যেকে চাইছি চূড়ান্ত শাস্তি হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে দেখুন একটা জিনিস, এই মুহূর্তে আপনারাও দেখিয়েছেন সংবাদ মাধ্যম যে ডিএনএ স্যাম্পল পর্যন্ত ম্যাচ করে গেছে সঞ্জয় রায়ের সাথে। আজকে ডিএনএ স্যাম্পল ম্যাচ করে গেছে মানে সঞ্জয় রায় যে অপরাধী এই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কেউ ছিল না, অন্তত এখনো পর্যন্ত সেটা এস্টাবলিশ নয়। সেটা তো বলতে দেবেন তো। এবং রেপের মতো ঘটনায় যদি বাইরেও কেউ দাঁড়িয়ে থাকে, সেও ইকুয়াল অপরাধী। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে তো সিসিটিভি ফুটেজ
ফুটেজ রয়েছে, আপনার কাছে তো ইলেকট্রনিক এভিডেন্স রয়েছে, যে ইলেকট্রনিক এভিডেন্স তো আপনি ট্যাম্পার করতে পারবেন না। আজকে সামগ্রিকভাবে 5 তারিখ যখন সিবিআই সুপ্রিম কোর্টে এই রিপোর্টগুলো দেবে, সেখানেই তো পরিষ্কার হয়ে যাবে। আজকে যে কথাগুলো ওনারা টেলিভিশন চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় বলছেন, সেই তথ্যগুলো সিবিআই হাতে তুলে দিন না। আমি ডক্টর পালের কাছে আসি। ডক্টর পাল, আপনি কি আরজি করের স্টুডেন্ট? হ্যাঁ, আরজি করের ইউজি 2018 তে ঢুকেছিলাম। আমাকে একটা কথা বলুন ডক্টর পাল, যে এই যে প্লেস অফ অকারেন্স, যে সেমিনার হল প্লেস, 9 তারিখের পর থেকে গোটা পরিস্থিতিটা ভিন্ন, গোটা দেশের নজর আরজি করের দিকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তার আগে সাধারণ অবস্থায় এই এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার হলে একদম আলটপকা বাইরের কোনো লোক, বা যে লোক অন্তত চিকিৎসক নয়, এখানের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত নয়, স্টুডেন্ট নয়, এমনকি রোগীর পরিজনও নয়, তার পক্ষে এসে একা সেমিনার হলে ঢুকে ওই রকম একটা বড় বড় কাজ করে ওই নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে বেরিয়ে যাওয়াটা, অন্তত এটা করতে পারার মতো বেপরোয়া হয়ে ওঠাটা, এটা কতটা সম্ভব বলে আমি আবার বলছি, এগুলো সব স্পেকুলেশন। আপনার কি মনে হয়? দেখুন, আমি 2018 থেকে আরজি করে আছি, 6 বছর হয়ে গেল, কলেজটাকে খুব ভালোভাবে চিনি। ওখানে গিয়ে অন্তত আমি দেখেছি যা চেস ডিপার্টমেন্টে ঢোকার সময় একটা সিসিটিভি, বাকি পুরো ডিপার্টমেন্টে আর কোনো সিসিটিভি নেই প্রথমত। তো সেখানে বাইরের সিস্টার দিদিরা যারা থাকেন আর কি ওই নার্সিং স্টেশনে, ওনারা মোটামুটি সবাইকেই চেনেন, ডাক্তারদের চেনেন, স্টুডেন্টদের চেনেন, পিজিটিদের চেনেন, পেশেন্টদের চেনেন, পেশেন্টের পরিজনদের চেনেন, গ্রুপ ডি স্টাফদের চেনেন। এটা ভীষণই আনলাইকলি যে একটা অচেনা লোক, যে একদমই চেনা নয়, একদমই চেনা মুখ নয়, সে ঢুকে যাবে এবং সেমিনার হল যার অপোজিটেই অনকল রুম আছে দুটো, সেখানে এরকম একটা ঘটনা ঘটাবে, সেটার কোনো আওয়াজ বা কোনো রকম এভিডেন্স কেউ পাবে না, এটা ভীষণই যুক্তিশীল তো একদমই নয়। মানে আমি এটাই বোঝার চেষ্টা করছি, ধরুন আপনি আজকে আমার অফিসে এসেছেন, এই অফিসের যে যে মানচিত্রটা, সেটা আপনার কাছে স্পষ্ট নয়। না, আপনি জানেন না, আপনি হয়তো দুটো কেবিন পেরিয়ে তৃতীয় কেবিনে পৌঁছচ্ছেন, আপনি জানেন না যে সেই তৃতীয় কেবিনের প্রিভেসি ঠিক কতটা, কেউ এসে পড়তে পারে কিনা, বা ঠিক আর কোন করিডর বা কোন কেবিনের সঙ্গে সেটার যোগসূত্র রয়েছে, অর্থাৎ প্রপার রেকি ছাড়া যদি সঞ্জয় রায় অত্যন্ত ডেসপারেট এবং তার ভীষণ রকম হিংস্র অপরাধ মনস্ক একজন মানুষও হয়ে থাকে, তার পক্ষেও এই আউট অফ ডেসপারেশন এইরকম একটা নৃশংস অপরাধ সেটাকে এক্সিকিউট করার মতো বেপরোয়া মনোভাব, এটা আপাতভাবে কি মনে হয় যে সম্ভব একলা? প্রথমত সেমিনার রুমে যে দিদি আমার সিনিয়র হয়, অভয়া দি, যার ব্যাপারে কথা হচ্ছে আর কি, দিদি আমার সিনিয়র হয়, দিদির কাছে আমি কাজ শিখেছি অনেক দিন, দীর্ঘদিন আমি দিদির কাছে কাজ শিখেছি। দিদি যে সেদিন রাতে সেমিনার রুমে শুয়েছে, এটা কি করে কেউ জানতে পারলো? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না এখনো। দিদি সেদিন রাতে সেমিনার রুমে শুয়েছে, ওনারা জানেন কোন রাস্তা দিয়ে ঢুকলে ধরা পড়বেন না, কোন জায়গায় কাজ করলে আওয়াজ যাবে না। এটা খুবই আমার মনে হয় না এটা অচেনা কারোর কাজ করা, এটা নিশ্চয়ই চেনা কেউ যে জানে কোথায় কিভাবে ক্রাইমটা এক্সিকিউট করলে ধরা পড়া নিয়ার টু ইম্পসিবল হবে। আমাকে একটা কথা বলেন, যেহেতু আপনি বলছেন যে দিদির কাছেই আপনি কাজ শিখেছেন, অর্থাৎ খুব ক্লোজলি তাকে আপনি দেখেছেন, যে জনমানুষে অনেকগুলো স্পেকুলেশন তো ঘুরে বেড়াচ্ছে যে আসলে কি টার্গেট করে কিছু করা হয়েছে, নাকি একদম সঞ্জয় রায় সেদিন সেখানে গিয়ে শুধুমাত্র তার ধর্ষণ এবং খুনের তার যে অপরাধ মনস্কতা সেটা চরিতার্থ করে এই অপরাধটা ঘটে এসেছে। কোনোভাবে যার কথা বলা হচ্ছে যে নিহত যে চিকিৎসক, তিনি কোনোভাবে কোনো বিষয় নিয়ে, হাসপাতালের কোনো বিষয় নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো বিষয় নিয়ে তিনি কখনো সরব হয়েছিলেন, বা কখনো কিছু নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন, বা কখনো তার ভয়েস রেজ করেছিলেন? আচ্ছা, প্রথমতই সঞ্জয় রায় যার কথা উঠছে, যিনি মূল অভিযুক্ত আর কি, ওনাকে আমি কলেজে সেরকমভাবে কখনো দেখিনি। শুনেছি উনি অফিসিয়াল স্টাফ নন, এদিক ওদিক টুকটাক কাজ করে বেড়ান। আমি ওনাকে অফিসিয়ালি কোনোদিন দেখিনি কলেজে, আমার সেরকম মনে পড়ছে না, যদি দেখেও থাকি তো। আর দিদির কাছে আমার ইন্টার্নশিপ শুরু হয়েছিল 2023 সালের মে মাসে, আমার চেস্ট দিয়েই শুরু হয়েছিল। দিদির কাছে বেসিক কাজগুলো আমি শিখেছি, একদম প্রথম হাতের কাজ যেটুকু হয় সেগুলো আর কি দিদির কাছে শেখা। আমার স্ট্রিক্ট প্রফেশনাল সম্পর্ক ছিল দিদির সাথে, সেরকম পার্সোনাল লাইফে দিদির আমি কোনোদিন ইনডালজ করিনি, কোনোদিন ওরকম আমাদের বন্ডিং তৈরি হয়নি যে পার্সোনাল ডিসকাশনস করব। দিদি খুবই চুপচাপ শান্ত ছিলেন।
তো এরকম যদি হয়েও থাকে, দিদি আমার সাথে সেটা শেয়ার করেননি। এবার আমার কি মনে হয় সেটা খুবই, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা একটা ওয়েল প্ল্যান্ড এক্সিকিউটেড মার্ডার। এটা কখনো শি ওয়াজ নট অ্যাট দ্য রং প্লেস অ্যাট দ্য রং টাইম। আমার পার্সোনালি এটা মনে হয় শি ওয়াজ নট অ্যাট দ্য রং প্লেস অ্যাট দ্য রং টাইম। ইট ইজ আ ওয়েল প্ল্যান্ড এক্সিকিউটেড মার্ডার। আর এখানে আমার তো মনে হয় কেউ যে জানে দিদি কি করতো বা কোথায় থাকতো, কোন দিন রাতে অনকল থাকতো, সেটা জেনে বুঝে এই ক্রাইমটা ঘটিয়েছে। খুব সিগনিফিক্যান্ট, ভীষণ সিগনিফিক্যান্ট। ঠিক এই প্রশ্নগুলোই সাধারণ মানুষের মনের মধ্যেও ঘুরে বেড়াচ্ছে। আমি ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর এই প্রসঙ্গেই আলোচনায় ফিরে আসবো। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। 12 বছর আগে নির্ভয়া কাণ্ডের পর যেমন গোটা দেশ তোলপাড় হয়েছিল, আর.জি. কর কাণ্ডের পরও একইভাবে প্রতিবাদের সুর ছড়িয়ে পড়ছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। একই সঙ্গে শাসক এবং বিরোধী ইস্তফা দরজাও চলে আসছে ফোরফ্রন্টে। দেখুন, आखिर आप लोग अपने आप को कंट्रोल क्यों नहीं कर पाते? 12 বছর আগে দিল্লির নির্ভয়া কাণ্ড দেশে জুড়ে তোলপাড় ফেলে দেয়। ধর্ষণের আইন বদল করতে হয়। আর.জি. করের ঘটনাতেও একই রকম ভাবে সময় বেঁধে চরম শাস্তির আওয়াজ উঠেছে। এমনকি প্রধানমন্ত্রীর মুখেও শোনা গেছে সে কথা। महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है। दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए। বেটি বাঁচাও বেটি পড়াও। নরেন্দ্র মোদী জমানার অন্যতম বড় স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু এই বিজেপি সরকারের শাসনকালেই একের পর এক নারীদের প্রতি অসম্মান, অত্যাচারের নজির দেখা গিয়েছে। হাথরাস, উন্নাও, কাঠুয়া, বদলাপুর। বিলকিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পরানো হয়েছিল। যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নাওয়ের ধর্ষণকারী, সেখানেও বাবা রাম রহিম থেকে নামটা বাদ, সকলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভায় মঙ্গলবার ধর্ষণ বিরোধী বিল পেশ হয়। সেখানেও নারীর প্রতি অত্যাচার, নির্যাতনের প্রশ্নে শাসক বিরোধী তুমুল তরজা। হাসখালি, ময়নাগুড়ি, সন্দেশখালী, কালিয়াগঞ্জ, আরিয়াদহ, চাপড়া, কোচবিহারের লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে 1.5 কিলোমিটার হাঁটিয়েছেন। সিবিআই হয়নি, পুলিশ অ্যাকশন নিয়েছে। বলুন আপনারা। উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও 1.5 লক্ষর কাছাকাছি আছে। কিন্তু সেখানে বিচার হচ্ছে, বিচার পাচ্ছে। বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার। আর.জি. করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবি করেছে বিজেপি। দফা 1 দাবি 1-এর আওয়াজ উঠেছে। যেমন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ডাবল ইঞ্জিন সরকারের নারী নির্যাতনের তথ্য হাতিয়ার করেন তিনি। বাংলা যে নারী সুরক্ষায় অনেক এগিয়ে তা প্রতিষ্ঠা করতে গিয়ে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য তুলে এনেছেন। নিশানা করেছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি। দফা 1 দাবি 1, দফা 1 দাবি। এইসব যাবে না। These slogans will not go. দফা 1 দাবি 1। This cannot be a part of the discussion. দফা 1 দাবি 1। আর.জি. করের ঘটনার জেরে হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স, আয়াদের সুরক্ষায় রাত্রি সাথীর মতো পদক্ষেপ রাজ্য সরকারের। জানিয়েও তুঙ্গে শাসক বিরোধী তরজা। কলকাতা টিভি। এর মধ্যে দুটো খবর আমরা পাচ্ছি। এক হচ্ছে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দফতর থেকে সাসপেন্ড করা হয়েছে এবং যেহেতু আমরা জানি যে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস শুরু হয়েছে এবং গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ, তার পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়েছে। দ্বিতীয়ত আজকে
সন্দীপ ঘোষকে যখন আদালতে পেশ করা হয় সেখানে আইনজীবীরা এবং কিছু অন্য মানুষ তারা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখন তার মাথায় থাপ্পড় মারেন জনৈক ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ধাক্কাধাক্কির মধ্যেই মাথায় চাঁটি খেতে হলো সন্দীপ ঘোষকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিয়া, মৌমিতি যে চিত্র দেখা যাচ্ছে বা যে চিত্র আমরা দেখাচ্ছি যেখানে স্পষ্ট হচ্ছে যে সন্দীপ ঘোষকে যখন বার করে নিয়ে যাওয়া হচ্ছিল এই আলিপুর আদালত থেকে, যখন তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ে জনতা রীতিমতো তাকে রেড়ে করে তেড়ে যায়, তাকে মারতে যায় এবং এই যে চিত্র দেখা যাচ্ছে যেখানে একজন ব্যক্তি তার হাত দেখা যাচ্ছে এবং সন্দীপ ঘোষের মাথায় সেই হাত মারছে, এক কথায় বলতে গেলে যে চাটি মারছে সন্দীপ ঘোষকে, সেই চিত্র কিন্তু এই ছবি থেকে স্পষ্ট হচ্ছে। একেবারে রিয়া, আজকে কোর্ট রুমের মধ্যেও তাকে ঘিরে বেশ স্লোগান হয়, তাকে উদ্দেশ্য করে বেশ আক্রমণাত্মক মন্তব্য উড়ে আসে, খুব সংক্ষেপে যদি একটু জানাও। একদমই মৌপিয়াদি, আজকে দেখা যায় যে নিজাম থেকে যখন বেরোনো হয় একদম ফুল সিকিউরিটি সিআরপিএফ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং কোর্ট রুমে অবধি সেই সিকিউরিটি দেওয়া হয়, কারণ বাইরে থেকে কোর্ট রুমের বাইরে থেকে কোর্ট রুমের ভিতর অবধি যারা লয়াররা ছিলেন, যারা বাইরে সাধারণ মানুষ ছিল, প্রত্যেকেই রীতিমতো ক্ষিপ্ত হয়েছিল তার উপরে এবং তাকে দেখে স্লোগান থেকে চোর বলে স্লোগান থেকে আরম্ভ করে এবং তার বিরুদ্ধে একাধিক কটূক্তিকর কথাবার্তা থেকে আরম্ভ করে গালিগালাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কোর্টরুম থেকে আরম্ভ করে কোর্টরুমের বাইরে বা নিজামে যখন তাকে বের করা হচ্ছিল তাকে উদ্দেশ্য করে মার থেকে চোর বলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ধন্যবাদ। রিয়া আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন এবং যখন কোর্ট থেকে বের করা হচ্ছে সেই সময় মাথায় চাটি খেতে হলো সন্দীপ ঘোষকে। আমি অরূপের কাছে আসি। অরূপ, কেন এই শাসক বিরোধী তরজা? এরকম একটা ঘটনা নিয়ে তো আমরা সব পক্ষের সমান সদিচ্ছা সেটা এক্সপেক্ট করি। কোন রাজ্যে কি পরিসংখ্যান? এটা তো পরিসংখ্যানের ধর্ষণের সংখ্যার প্রতিযোগিতা হচ্ছে না। না, আমি এইটা যেরকম ঠিক তেমনি তার সাথে মৌপিয়া দুটো চিত্র খুব পরিষ্কার। এখানে ডাক্তারের পক্ষ থেকে যিনি প্রতিনিধি আছেন তাকে প্রথমেই আমি অভিনন্দন জানাই। আপনাদের আন্দোলন, এই আন্দোলনের প্রতি সলিডারিটি জানিও। আজকেও কলকাতা পুলিশকে আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তার আন্দোলনে বসছিলেন, তাদের পাশে দাঁড়িয়ে তাদের মধ্যে ওআরএস থেকে শুরু করে ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করেছে কলকাতা পুলিশ। আবার উল্টো দিকে কেন বলছি এই কম্প্যারিজনটা দরকার, আমরা ভুলিনি কদিন আগে অলিম্পিকে আমাদের সারা দেশকে গর্বিত করেছিলেন ভিনেস ফোগট, তাকে কিভাবে দিল্লি পুলিশ কার্যত গলা টিপে ধরেছিল রাস্তার মধ্যে প্রতিবাদ করায়। কেন প্রতিবাদ করেছিলেন? যৌন নিগ্রহের বিরুদ্ধে। এই পার্থক্যটা পরিষ্কার। আর সেখানে দাঁড়িয়ে আজকে যখন বিধানসভায় দেখাচ্ছেন আমার খুব অবাক লাগলো যে বাংলাদেশের বিরুদ্ধে এত কথা চিরকাল বলেছে জামাতি বাংলাদেশি আর হেফাজতে ইসলামের স্লোগান বলছে আজকে কে? লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী। দফা এক দাবি এক, জামাত আর হেফাজতের স্লোগান। আজকে যাদের কথা বাংলাদেশে তাদের স্লোগান আজকে দাঁড়িয়ে খুব বড় বড় কথা তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের নেতা নেত্রী জাস্টিস চাইছে। আচ্ছা, কপিল সিব্বল কাল সুপ্রিম কোর্টে গিয়ে কার হয়ে কথা বলতে গেছে মৌপিয়াতে? কপিল সিব্বলকে কে হায়ার করেছে, কারা হায়ার করেছে, টাকা দিচ্ছে, আবার কেন কার হয়ে কথা বলতে গেছে? আবার এখানে সন্দীপ ওকে হয় সন্দীপকে বাঁচানোর জন্যই কাজটি করেছেন, যে কারণে সমস্ত কাণ্ডগুলো হচ্ছে। আমার মৌপিয়া সংক্ষেপে জাস্ট তিনটে জিনিস। আগে আপনি উল্লেখ করেছিলেন, বলছি যে হুইসেল ব্লোয়ারের কাজ করেছিলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট। এটা জানার পরও পুলিশ, এটা জানার পরও রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তারা কেন নির্বাক হয়ে বসেছিলেন, যেটা গতকাল হচ্ছে সিবিআই তাকে অভিযুক্ত হিসেবে ধরেছে, কাস্টডিতে নিয়েছে। ইট প্রুভস যে পুলিশের কাজ করেনি। দুই, যে ফেক নিউজ ছড়ানোর কথা পুলিশ থেকে বলা হচ্ছে, প্রথম ফেক নিউজ তো সেই হাসপাতালের থেকে পাঠানো হয়েছিল যেটা আত্মহত্যা বলে চালানো হয়েছিল একটি হত্যাকে। আগে পুলিশে আসি তারপরে সিবিআই। দ্বিতীয়, যে আপনি যদি বলেন যে ক্রপ করা ছবি, ফেক ছবি, সেটা কে দেখাচ্ছে? এখন তো যা হচ্ছে কলকাতা পুলিশ যাকে ফরেন্সিক এক্সপার্ট করে বলছে সে তো তৃণমূলের স্বয়ংসেবক, সে তো অভিজ্ঞ, সে তো ট্রেনি, ফলে সে হচ্ছে ফরেন্সিক এক্সপার্ট। আমি আপনাকে এটাই বলছি যে বিপদটা এই জায়গাটায় যে পুলিশের সদিচ্ছা,
পুলিশের সদিচ্ছা এই স্বচ্ছ তদন্তের পথে হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধক। প্রতীকী উপায় হিসেবে এই বিনীত গোয়েলের পদত্যাগ, আমি বলছি এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। এরকম একটি নির্লজ্জ, এরকম একটি ইনএফিশিয়েন্ট পুলিশ বাহিনী কলকাতা পুলিশের লজ্জা, এবং তার নেতার নৈতিক দায়িত্ব না পদত্যাগ। এই যে সন্দীপ ঘোষ নিয়ে আমরা যা দেখছি, ঠিক মাস কয়েক আমরা ঠিক একই মানে সরকারের বিহেভিয়ার আমরা দেখেছিলাম কার প্রতি, শাহজাহানের প্রতি। যদি আপনি একটু কম্পেয়ার করে দেখবেন যে মুখ্যমন্ত্রী এতগুলো কম্পেয়ার করছে না, ইউপিতে এত হয়, অমুক জায়গায় এত হয়, আপনার কি সেটা আপনার অনুপ্রেরণা যে ইউপিতে এত হচ্ছে আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যাবো? করি মুখ্যমন্ত্রী বা রাজ্যের সরকার ঠিক শাহজাহানের পাশে যেভাবে দাঁড়িয়েছিল শেষ মুহূর্ত অবধি, যতক্ষণ না একেবারে কম্পালশন হয়ে গেছিল যে সরাতে হবে, ব্যারেজ করতে হবে। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে দুর্নীতি, আরজি করে দুর্নীতি সংক্রান্ত মামলায়। কোথাও দাঁড়িয়ে কি, যেটা একটু আগে ডক্টর পাল বলছিলেন, যে সাধারণভাবে তারা যেহেতু ওই প্লেস অফ অকারেন্স সম্পর্কে খুব ভালোভাবে অবহিত, এবং সেটা আগে থেকে, অর্থাৎ এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে নয়, সাধারণভাবে, অর্থাৎ 8 তারিখ রাতে 9 তারিখ সকালের ওই ভয়ঙ্কর ঘটনার সময় আরজি করের সেমিনার হল ঠিক কীরকম থাকতে পারে একজন বাইরের লোকের কাছে, সেটা এই ধরনের কোনো অপরাধ করার জন্য সত্যি অনুকূল থাকতে পারে কিনা, এই সম্পর্কে ডক্টর পালরা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন। সেখানে আমার প্রশ্ন, যে কি মনে হয় যে এই দুটো, একদিকে সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে, সে তাকে জিজ্ঞাসাবাদ ইত্যাদি চলছে, তার পলিগ্রাফ টেস্ট হয়েছে, অন্যদিকে এই দুটো মামলা, সন্দীপ ঘোষের দুর্নীতি, এই দুটো মামলার মধ্যে যোগসূত্র আসার সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছ? প্রথম কথা হচ্ছে, যেটা বললাম যে আমাদের যে বেসিক জায়গাটা এখনো আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের আইনে একটা ভাষা যে মেন্স রিয়া, মোটিভটা কি ছিল, এখন অব্দি আমরা মোটিভ বুঝতে পারছি না। কেন আজকে একটা পাবলিক প্রেশার, পাবলিক আউটক্রাইয়ের মধ্যে জুডিশিয়ারি হয়তো তাকে বেল দেবে না, অ্যারেস্ট হবে, সবই হবে, কিন্তু মেন্স রিয়া, আই উইটনেস ছাড়া যতই শক্ত আইন আনি, আমি কিন্তু তাকে যে ফাঁসিতে চড়াতে চাইছি সেটা খুব অসম্ভব। আর যে আজকে একজন হসপিটালের দায়িত্বে আছেন, তার কাছে ডেফিনেটলি দেখুন তার দুটো রেসপন্সিবিলিটি আছে, একটা লিগাল রেসপন্সিবিলিটি, একটা মোরাল রেসপন্সিবিলিটি। এই দুটো রেসপন্সিবিলিটি সে কিন্তু কিছুতেই ঝেড়ে ফেলতে পারবে না, তার কারণ হচ্ছে তার জুরিসডিকশনে এই ঘটনাটা ঘটেছে। আর যেটা আমরা প্রথম দিন থেকে লক্ষ্য করে আসছি, মানে দেখুন এখনও সিবিআই ইনভেস্টিগেশন করছে, সিবিআই বলছে না কেন আমার প্রশ্ন তুলছে, কিন্তু সিবিআই যে ধরনের ইনভেস্টিগেশন করে খুব বেশি কথা তারা কিন্তু বলে না, কারণ বললে ইনভেস্টিগেশন প্রভাবিত হতে পারে, সেই ক্ষেত্রে তো বলছে না। কিন্তু কালকে যদি আমরা দুটো কেসকে লিঙ্ক আপ করি, তাহলে কোনো না কোনো কানেকশন আমাদের মনে হয়, মানে এটা হয়তো ধরুন প্র্যাকটিস করার সত্ত্বে আমরা যে আইনে প্র্যাকটিস করি, লিঙ্ক আপ পাওয়া যাবে এই কারণে, কেন একটা ঘটনার পর ঘটনা কিন্তু মেকআপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা কিন্তু আজকে একেবারে। আমি একদম শেষে ডক্টর পালের কাছে খুব সংক্ষেপে আসবো। ডক্টর পাল, আপনারা বিচার চাইছেন, আমরা সবাই আপনাদের এই বিচার চাওয়ায় আপনাদের পাশে রয়েছে, এটা আমি আরো একবার খুব স্পষ্টভাবে বললাম, যে এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ আপনাদের কি চাওয়াটা কি? আমাদের আন্দোলনের শুরুর থেকে আমাদের দাবিগুলো খুবই স্পষ্ট ছিল। সবার প্রথমে আমরা যেটা চাইতাম সেটা হচ্ছে দিদির জন্য জাস্টিস। জাস্টিস বলতে আমরা কি বুঝি সেটাও আমরা খুব পরিষ্কার করে দিয়েছিলাম। ইমিডিয়েটলি বা যত তাড়াতাড়ি সম্ভব সব ক্রিমিনালসরা যারা জড়িত আছে এই ঘটনার সাথে তারা অ্যারেস্ট হোক উইথ প্রপার এভিডেন্স। এরকম খাপছাড়াভাবে অ্যারেস্ট হচ্ছে, এভিডেন্স মিলছে না, এরকম অস্পষ্টতা আমরা চাই না। স্পষ্টভাবে একটা ক্লিয়ারভাবে ক্রিমিনালসরা অ্যারেস্ট হোক। 2 নম্বর ছিল যেই অথরিটির আন্ডারে এই কাজগুলো হয়েছে বা এই ক্রাইমটা ঘটেছে তাদের এই মুহূর্তে পদত্যাগ। তার মধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন, এক্স প্রিন্সিপাল স্যার যিনি ছিলেন উনি, তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন, আমাদের ডিন ম্যাডাম যিনি ছিলেন, আর এমএসভিপি স্যার যিনি ছিলেন। এটা আমাদের স্বাস্থ্য ভবনের কাছেও আশা ছিল যে ওনারা সাসপেনশন হয়তো করবেন এত কিছু দেখার পর, কিন্তু সেটার মানে ঠিক মতন রেসপন্স আমরা পাইনি। তারপর যেটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস সেফটি এনশিওর করা। সেটা এখন আমি এখানে দাঁড়িয়ে বলছি সমস্ত ওয়ার্ক প্লেসের করা উচিত, কিন্তু তখন আমাদের প্রাইমারিলি ডিমান্ড ছিল যে মেডিকেল ফ্র্যাটার্নিটির সমস্ত জায়গায় যেন সময় একদম সংক্ষিপ্ত, তো ওই ওয়ার্ক প্লেস সেফটি এনশিওর করা হয়, এবং এই সিপির পদত্যাগ যেটা আজকে আমরা সফল হয়েছি যেটা পেতে। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। এই সংক্রান্ত আপডেট নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরবো। দেখতে থাকুন কলকাতা টিভি।